আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি রেজাউল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। শিক্ষার্থী, পাঠ পরিচিতি। আজকে আমি ডিসি মেশিন, যার কোড হচ্ছে 66742, পর্ব হচ্ছে চতুর্থ, টেকনোলজি ইলেকট্রিক্যাল, অধ্যায় 2। অধ্যায়ের নাম হচ্ছে ব্যাটারি চার্জিং এর বৈশিষ্ট্য। এটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, এখানে এই অধ্যায় থেকে তোমাদের শিখন ফল, এই পাঠ শেষে তোমরা ব্যাটারি চার্জিং পদ্ধতি কি এবং কত প্রকার ও কি কি তা বলতে পারবে। এসি সোর্স থেকে ব্যাটারি চার্জিং পদ্ধতি বর্ণনা করতে পারবে। সোলো চার্জিং পদ্ধতি কি এবং সোলো চার্জিং পদ্ধতির সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। কুইক চার্জিং পদ্ধতি কি এবং কুইক চার্জিং পদ্ধতির সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। ড্রাই চার্জার ব্যাটারির গঠন প্রণালী আলোচনা করতে পারবে এবং সর্বশেষ ব্যাটারি চার্জিং সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী, আমরা আসি শুরুতেই ভূমিকা 2.0। এখানে ব্যাটারি সাধারণত ডিসি সরবরাহতে চার্জ করা হয়। এই জিনিসটা খেয়াল করবে শিক্ষার্থী, ব্যাটারি সাধারণত ডিসি সরবরাহতে চার্জ করা হয়, এসি দিয়ে নয়। যেখানে ডিসি সরবরাহ নাই সেক্ষেত্রে এসিকে প্রথমে ডিসি রূপান্তরিত করে ব্যাটারি চার্জ করা হয়ে থাকে। আচ্ছা, 2.1 ব্যাটারি চার্জিং পদ্ধতির প্রকারভেদ। আমরা যে ব্যাটারি চার্জ করতেছি তার একটা প্রকারভেদ আছে। তো ব্যাটারি চার্জিং পদ্ধতি 3 প্রকার, যথা ক হচ্ছে স্লো চার্জিং, খ কুইক চার্জিং এবং ট্রিকল চার্জিং। এই 3 পদ্ধতিতে ব্যাটারি চার্জ করা হয়। আমি আবারও বলছি, ব্যাটারি চার্জিং পদ্ধতি 3 প্রকার, একটা হচ্ছে স্লো চার্জিং, আর একটা কুইক চার্জিং এবং সর্বশেষ ট্রিকল চার্জিং। এরপর 2.2 202 থেকে 230 ভোল্ট এসি সোর্স থেকে ব্যাটারি চার্জিং পদ্ধতি, অর্থাৎ এসি সোর্স থেকে আমরা যে ব্যাটারি চার্জ করব তার পদ্ধতি আলোচনা করব। এবার এসি সরবরাহ হতে ব্যাটারি সরাসরি চার্জ করা যায় না, অথচ আমাদের দেশে সর্বদাই এসি সরবরাহ এবং এর সিঙ্গেল ফেজ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 220 থেকে 230 ভোল্ট। 6 থেকে 12 অথবা 24 ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে হলে 220 থেকে 230 ভোল্ট সরবরাহ লাইন হতে সরাসরি চার্জ করা সম্ভব নয়। তাই এই কাজের জন্য একটি ব্যাটারি চার্জার যন্ত্র ব্যবহার করা হয়। 2 পদ্ধতিতে চার্জ করা যায়, যথা ব্যাটারি চার্জার পদ্ধতি এবং মোটর কনভার্টার পদ্ধতি। তো শিক্ষার্থী, আমরা আমাদের দেশে যে সরবরাহ সচরাচর দেখতে পাই সেটা হচ্ছে এসি সরবরাহ। এই এসি থেকে আমরা ব্যাটারি চার্জ করব হয় 24 ভোল্টের অথবা 6 থেকে 12 ভোল্টের। তো এই ব্যাটারি চার্জ করার জন্য আমাদেরকে পদ্ধতি অবলম্বন করতে হবে। যেহেতু এসি, তো পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাটারি চার্জার পদ্ধতি আর একটা হচ্ছে মোটর কনভার্টার পদ্ধতি। তবে ব্যাটারি চার্জার পদ্ধতি সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো শিক্ষার্থী, এবার আমরা ব্যাটারি চার্জার পদ্ধতিতে কিভাবে চার্জ করা হয় তা আলোচনা করব। ব্যাটারি চার্জারে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, তা হচ্ছে ক ট্রান্সফরমার, যার এক প্রান্তে 220 থেকে 230 ভোল্ট সাপ্লাই দেওয়া হয় এবং অপর প্রান্ত হতে 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট ইত্যাদি টেপিং বের করা হয়ে থাকে। ট্রান্সফরমারের শিক্ষাতে আমি আবারও বলছি, ট্রান্সফরমারের যার এক প্রান্তে 220 ভোল্ট থেকে 230 ভোল্ট সাপ্লাই দেওয়া হয় এবং অপর প্রান্ত হতে 6 ভোল্ট, 12 ভোল্ট অথবা 24 ভোল্ট ইত্যাদি টেপিং বের করে হয়ে থাকে। খ হচ্ছে রেকটিফায়ার ব্যবহার করা হয়। তো রেকটিফায়ারের ক্ষেত্রে ট্রান্সফরমারের সেকেন্ডারি হতে বিভিন্ন টেপিং এর মাধ্যমে যে ভোল্টেজ পাওয়া যায় তা এসি ভোল্টেজ। এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তরিত করতে রেকটিফায়ার ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে ব্যাটারি চার্জার পদ্ধতি রেকটিফায়ার ব্যবহার করি মূলত এসিটাকে ডিসি করার জন্য। তাহলে শিক্ষার্থী, আমরা জানলাম এসিকে ডিসি করা যায় রেকটিফায়ারের সাহায্যে। ওকে,
বেশি ক্ষমতার চার্জারের ক্ষেত্রে রেকটিফায়ারের সাথে হিট সিঙ্ক ব্যবহার করা হয়। যেসব রেকটিফায়ার ব্যবহার হতে পারে সেগুলো তালিকা নিম্নে দেওয়া আছে। তা হচ্ছে মেকানিক্যাল রেকটিফায়ার, 2 হচ্ছে মার্কারি ভেপার রেকটিফায়ার, 3 মেটাল প্লেট রেকটিফায়ার, 4 ডায়োড রেকটিফায়ার এবং 5 ভালভ রেকটিফায়ার। এই 5 প্রকার রেকটিফায়ার আমরা ব্যবহার করতে পারি। এরপরে রিওস্টেট, এটি একটি পরিবর্তনশীল রোধক যা চার্জিং পটেনশিয়ালকে নিয়ন্ত্রণে রাখে। এরপরে আরো কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, যেমন অন অফ সুইচ, এটা আর বর্ণনা করার প্রয়োজন হয়নি। অ্যামিটার ব্যবহার করা হয়, ভোল্টমিটার ব্যবহার করা হয়, ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়, অর্থাৎ ইন্ডিকেটর লাইটের সাহায্যে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা, অর্থাৎ লাইন পেয়েছে কিনা। তারপরে হলো ব্যাটারি সংযোগ টার্মিনাল। এখানে একটু বলি, একটি পজিটিভ লাল কালার টার্মিনাল এবং অপরটি নেগেটিভ যেটা হচ্ছে কালো কালার টার্মিনাল। যে ব্যাটারি চার্জ করতে হবে তার পজিটিভ টার্মিনাল চার্জারের পজিটিভ টার্মিনালে এবং নেগেটিভ টার্মিনাল চার্জারের নেগেটিভ টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। অর্থাৎ আমাদের পোলারিটি ঠিক রেখে ব্যাটারি সংযোগ করতে হবে। আশা করি তোমরা ব্যাটারি সংযোগ যে টার্মিনাল সিস্টেমটি আছে বা নিয়মটি আছে বুঝতে পেরেছো। এরপরে 2.3 সোলো চার্জিং পদ্ধতি। সোলো চার্জিং পদ্ধতি সোলো চার্জিং পদ্ধতিতে ব্যাটারিকে দীর্ঘ সময় ধরে অপেক্ষাকৃত কম এম্প্লিফায়ারে কারেন্ট সরবরাহ করে চার্জ করা হয়। সোলো চার্জিং পদ্ধতিতে ব্যাটারিকে দীর্ঘ সময় ধরে অপেক্ষাকৃত কম এম্পিয়ারে কারেন্ট সরবরাহ করে চার্জ করা হয়। এই পদ্ধতিতে ব্যাটারিকে চার্জ করতে 12 থেকে 20 ঘন্টা সময় লাগে। যেহেতু সোলো চার্জিং তার সময় লাগতেছে অনেক বেশি, যা হচ্ছে 12 থেকে 20 ঘন্টা। সোলো চার্জিং এর কারেন্ট নির্ধারণের ক্ষেত্রে প্রতি সেলের প্লেট সংখ্যার অর্ধেক বা পজিটিভ প্লেটের সমপরিমাণ এম্পিয়ার দিতে হয়। যতটুকু পজিটিভ প্লেট থাকে সেই পরিমাণ এম্পিয়ার দিতে হয়। অর্থাৎ সেলের প্রতি ধনাত্মক প্লেটের জন্য 1 এম্পিয়ার ধরা হয়। একটা ধনাত্মক প্লেটের জন্য 1 এম্পিয়ারকে ধরা হয়। যদি 6টা প্লেট থাকে তাহলে 6 এম্পিয়ার ধরা হয়। এই পদ্ধতিতে ব্যাটারি সার্কিটে সিরিজে অতিরিক্ত পরিবর্তনশীল রেজিস্ট্যান্স লাগিয়ে চার্জিং কারেন্টের স্বাভাবিক হার সবসময় স্থির রাখা হয়। স্বীকৃতি নিচে চিত্রটা একটু খেয়াল করো। এটা হচ্ছে সোলো চার্জিং পদ্ধতির একটা সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা এসি মেইন সাপ্লাইটি দিচ্ছি, দিয়ে এই ট্রান্সফরমার সেকেন্ডারিতে এই রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে এবং কিছু ডায়োড আছে। শিক্ষার্থী দেখো যে ব্যাটারিগুলো আমরা চার্জ করবো, এই ব্যাটারিগুলো আমাদের সিরিজে সংযোগ করা আছে, এই যে ব্যাটারি ছোট ছোট করে দেখানো হয়েছে এবং এই ব্যাটারিগুলোর সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স সংযোগ করা আছে। এর রেজিস্ট্যান্স এটাকে বলা হয় পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের সাহায্যে কারেন্টটাকে কম বেশি করা যায়, অর্থাৎ স্বাভাবিক ভাবে কারেন্ট প্রয়োগ করা যায়। আশা করি তোমরা এই সার্কিটটি এবং বর্ণনাটি বুঝতে পেরেছো। পরে আরো অংশ আছে, আলোচনা করব। এই সার্কিটটি এই চিত্রটা পুনরায় আমি এখানে তুলে ধরেছি। তো যখন আমি চার্জ করতেছি, চার্জিং কারেন্টের মান চার্জিং ভোল্টেজ এবং ব্যাটারির ব্যাক ইএমএফ এর পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক এবং ব্যাটারি রেজিস্ট্যান্সের সাথে উল্টো অনুপাতিক। তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ I = E - EB ডিভাইডেড বাই R + RB। তো এখানে EB আর RB কি, তো I হচ্ছে চার্জিং কারেন্ট, E হচ্ছে চার্জিং ভোল্টেজ। এই যে আমাদের এখানে ব্যাটারি চার্জ হচ্ছে সেই চার্জিং কারেন্ট এবং চার্জ হওয়ার ফলে যে ভোল্টেজ হচ্ছে E সেই চার্জিং ভোল্টেজ, আর EB হচ্ছে ব্যাটারির ব্যাক ইএমএফ, আর হচ্ছে ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স। এই যে সার্কিট খেয়াল করো, এই যে রেজিস্ট্যান্স এটাকে প্রকাশ করা R দিয়ে, এখানে লেখা হয়নি। তো আর হচ্ছে ব্যাটারির সাথে সংযুক্ত সিরিজে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স, আর RB হচ্ছে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স। প্রত্যেকটা ব্যাটারির কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটাকে প্রকাশ করা হচ্ছে RB দিয়ে। তো যেহেতু ব্যাটারি চার্জ হওয়ার সাথে সাথে ব্যাটারি ব্যাক ইএমএফও বৃদ্ধি পেতে থাকে, সেহেতু চার্জিং কারেন্টকে স্থির রাখার জন্য চার্জিং ভোল্টেজে বাড়ানো অথবা ব্যাটারির সাথে সংযুক্ত সিরিজের রেজিস্ট্যান্সের মান কমানো প্রয়োজন। তো শিক্ষার্থী, আশা করি তোমরা সার্কিটের সাথে সোলো চার্জিং পদ্ধতিটি বুঝতে পেরেছো। এরপরে শিক্ষার্থী, আমরা যে সোলো চার্জিং পদ্ধতি প্রয়োগ করে চার্জ করতেছি, এই সোলো চার্জিং পদ্ধতির কিছু সুবিধা আছে, যদিও আমাদের
স্লো চার্জিং পদ্ধতিতে ব্যাটারির সময় বেশি লাগতেছে, 12 থেকে 20 ঘন্টা সময় লাগতেছে। তথাপিও আমাদের কিছু সুবিধা আছে, এখন এই সুবিধাগুলো আলোচনা করব। তো সুবিধার মধ্যে 1 নম্বরে হচ্ছে একাধিক ব্যাটারি একসাথে চার্জের বেলায় ব্যাটারিগুলোকে সিরিজে সংযোগ করা হয়। এতে ব্যাটারিগুলোকে ক্ষমতা এবং চার্জের হার অসমান হলেও কোনো অসুবিধা হয় না। এটা একটা ভালো সুবিধা আমাদের জন্য। 2, স্লো চার্জিং এর সময় ব্যাটারির তাপমাত্রা কম হয়। যখন আমরা স্লো চার্জিং প্রয়োগ করি তখন ব্যাটারির তাপমাত্রাটা কম হয়, ফলে সেলের মধ্যে গ্যাস সৃষ্টি কম হয়। 3, স্লো চার্জিং এ ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায়। অর্থাৎ স্লো চার্জিং পদ্ধতিতে যে ব্যাটারিগুলো চার্জ করা হয় এই ব্যাটারিগুলো বেশি দিন টেকসই হয়। 4, নতুন ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে অসুবিধাজনক। স্লো চার্জিং পদ্ধতি ব্যবহার করা হয় পুরাতন ব্যাটারির ক্ষেত্রে। তো শিক্ষার্থী, তোমাদের কাছে একটা কোশ্চেন রয়ে গেল, নতুন ব্যাটারির ক্ষেত্রে তাহলে কোন পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি? যদি না পারো আমি পরবর্তীতে আলোচনা করতেছি। তো শিক্ষার্থী, স্লো চার্জিং পদ্ধতির কিছু অসুবিধাও আছে সুবিধার সাথে সাথে। তো অসুবিধা খুবই কম, যা 2টা আমি তুলে ধরেছি। 1 হচ্ছে স্লো চার্জিং পদ্ধতিতে চার্জিং করার জন্য সময় বেশি লাগবে, এটা একটা অসুবিধা। 2, পুরাতন ব্যাটারির ক্ষেত্রে স্লো চার্জিং পদ্ধতি সুবিধাজনক, কিন্তু নতুন ব্যাটারির ক্ষেত্রে স্লো চার্জিং পদ্ধতি অসুবিধাজনক। এটা একটা আমাদের অসুবিধা, যেটা হচ্ছে শুধুমাত্র পুরাতন ব্যাটারি স্লো চার্জিং পদ্ধতিতে চার্জ করা যাবে, নতুন ব্যাটারির ক্ষেত্রে সম্ভব নয়। এরপর শিক্ষার্থী 2.4 কুইক চার্জিং পদ্ধতি। শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা করলাম স্লো চার্জিং পদ্ধতি, এখন আমরা আলোচনা করব কুইক চার্জিং পদ্ধতি। কুইক চার্জিং পদ্ধতিতে ব্যাটারিকে কম সময় ধরে অপেক্ষাকৃত বেশি এম্পিয়ারে কারেন্ট সরবরাহ করে চার্জ করা হয়। এই পদ্ধতিতে ব্যাটারিকে খুব দ্রুত চার্জ করা যায় বলে একে কুইক চার্জিং বলে। অর্থাৎ কুইক চার্জিং পদ্ধতি, এই চার্জিং পদ্ধতির নাম কেন? এই জন্য যে এই পদ্ধতিতে ব্যাটারিকে খুব দ্রুত চার্জ করা যায়, এই জন্য এই পদ্ধতিটির নাম হয়েছে কুইক চার্জিং পদ্ধতি। এই চার্জিং এর সময় ভোল্টেজ স্থির থাকে, সাধারণত 50 এম্পিয়ার থেকে 150 এম্পিয়ারের মধ্যে কারেন্ট সেটিং করে দ্রুত চার্জ করা হয়। কুইক চার্জিং সঠিকভাবে সম্পন্ন করার জন্য থার্মোস্ট্যাট সুইচ দিয়ে চার্জিং নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। তাপমাত্রা বেশি হলে আপনা আপনি চার্জ ফুরিয়ে যায় এবং প্লেটগুলো বাঁকা হয়ে যেতে পারে ও একই সাথে অভ্যন্তরীণ শর্ট সার্কিটের সৃষ্টি হয়। কুইক চার্জিং এর বেলায় আমাদের কি দাঁড়াচ্ছে? I = E - EB / RB। এখানে I হচ্ছে, আমি স্লো চার্জিং এর ক্ষেত্রে আলোচনা করলাম, I হচ্ছে চার্জিং কারেন্ট এবং E হচ্ছে চার্জিং ভোল্টেজ, EB হচ্ছে ব্যাটারির ব্যাক EMF আর RB হচ্ছে ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স। যখন ব্যাটারি ডিসচার্জ অবস্থায় থাকে তখন পটেনশিয়াল E - EB বেশি থাকে, ফলে প্রাথমিক কারেন্ট বেশি দরকার হয়। যখন ব্যাটারি চার্জ হতে থাকে তখন এর EMF বৃদ্ধি পেতে থাকে এবং চার্জিং রেটও কমতে থাকে। আশা করি শিক্ষার্থী তোমরা কুইক চার্জিং পদ্ধতিটি বুঝতে পেরেছো। এখন এই কুইক চার্জিং পদ্ধতির কিছু সুবিধা আছে, এই সুবিধাগুলো আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে কুইক চার্জিং পদ্ধতিতে চার্জিং এর জন্য সময় কম লাগে। 2 নম্বরে হচ্ছে একাধিক ব্যাটারি একসাথে চার্জ করার ক্ষেত্রে ব্যাটারিগুলোকে প্যারালালে সংযোগ করতে হয়। তোমাদেরকে আমি একটা কোশ্চেন করেছিলাম শিক্ষার্থী, যে নতুন ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারিগুলোকে কোন পদ্ধতিতে চার্জ করা এবং কিভাবে সংযোগ করতে হয়। তো কুইক চার্জিং পদ্ধতি ক্ষেত্রে আমরা নতুন ব্যাটারি চার্জ করতে পারি, এই ক্ষেত্রে ব্যাটারিগুলোকে প্যারালালে সংযোগ করতে হয়। 3 নম্বর হচ্ছে পুরাতন ব্যাটারির ক্ষেত্রে এই পদ্ধতির চার্জিং বিশেষ সুবিধাজনক। তো শিক্ষার্থী, কুইক চার্জিং পদ্ধতির কিছু অসুবিধা আছে, এইবার অসুবিধা আলোচনা করব। 3টে অসুবিধা তুলে ধরেছি। এই পদ্ধতিতে চার্জিং এর সময় তাপমাত্রা বেশি হয়, ফলে সেলের মধ্যে গ্যাপের সৃষ্টি হয়। বিভিন্ন মানের ভোল্টেজ ও বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ও অসমান চার্জের ব্যাটারির একসাথে চার্জ করা যায় না। 3 হচ্ছে ব্যাটারির আয়ুষ্কাল কমে যায়। তো শিক্ষার্থী, স্লো চার্জিং কুইক চার্জিং পদ্ধতিতে যদি আমরা চার্জ করি তাহলে আমাদের অসুবিধা হচ্ছে ব্যাটারির আয়ুষ্কাল কমে যাবে। বিভিন্ন ক্ষমতা সম্পন্ন এবং অসমান চার্জের ব্যাটারি একসাথে চার্জ করা যায় না, একই ক্ষমতা সম্পন্ন হতে হয়। এবং এই পদ্ধতিতে তাপমাত্রা বেশি হলে আমাদের গ্যাসের সৃষ্টি হবে
এটা গ্যাস হবে, গ্যাপের না, এটা গ্যাসের সৃষ্টি হবে। দুঃখিত আমি, যদি তাপমাত্রা বেশি হয় তার সেলের মধ্যে গ্যাসের সৃষ্টি হয়। আশা করি শিখেই তোমরা কুইক চার্জিং পদ্ধতির সুবিধা অসুবিধা বুঝতে পেরেছো। এরপরে স্লো চার্জিং এবং কুইক চার্জিং পদ্ধতির মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে ফাইনাল পরীক্ষায়। স্লো চার্জিং, কুইক চার্জিং। তো স্লো চার্জিং পদ্ধতিতে চার্জিং কারেন্ট সমান থাকে, আর কুইক চার্জিং পদ্ধতিতে চার্জিং ভোল্টেজ সমান থাকে। টোটাল বিপরীত, স্লো চার্জিং এ কারেন্ট সমান থাকে আর কুইক চার্জিং এ ভোল্টেজ সমান থাকে। খুব সুন্দর একটা পয়েন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে স্লো চার্জিং এর জন্য সময় বেশি লাগে আর কুইক চার্জিং এর জন্য সময় কম লাগে। এই পদ্ধতিতে একাধিক ব্যাটারি একত্রে চার্জ এর ক্ষেত্রে ব্যাটারিগুলোকে সিরিজে সংযোগ করতে হয়, আর কুইক চার্জিং এর ক্ষেত্রে একাধিক ব্যাটারি একত্রে চার্জিং এর সময় ব্যাটারিগুলোকে প্যারালালে সংযোগ করতে হয়। স্লো চার্জিং এর বেলায় একাধিক ব্যাটারি একত্রে চার্জের সময় ব্যাটারিগুলোর ক্ষমতা ও চার্জের হার অসমান হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু কুইক চার্জিং এর বেলায় একাধিক ব্যাটারি একত্রে চার্জের সময় ব্যাটারিগুলোর ক্ষমতা ও চার্জের হার সমান হতে হয়, না হলে অসুবিধা দেখা দেয়। এরপর চার্জিং এর সময় তাপমাত্রা কম থাকে, ফলে কম গ্যাস উৎপন্ন হয়, আর তাপমাত্রা বেশি থাকার কারণে কুইক চার্জিং এর বেলায় প্রচুর গ্যাস উৎপন্ন হয়। নতুন ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে এই পদ্ধতি সুবিধাজনক, আর পুরাতন ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে এই পদ্ধতি সুবিধাজনক। অর্থাৎ স্লো চার্জিং এর বেলায় আমরা নতুন ব্যাটারি চার্জ করতে পারবো, পুরাতন ব্যাটারি চার্জিং এর বেলায় এই পদ্ধতি কুইক চার্জিং সুবিধাজনক হবে। আশা করি শিক্ষার্থী তোমরা স্লো চার্জিং এবং কুইক চার্জিং পদ্ধতির পার্থক্য বুঝতে পেরেছো। এরপরে 2.5 ইলেকট্রোলাইট প্রস্তুত প্রণালী। ব্যাটারির মধ্যে যে ইলেকট্রোলাইট থাকে তা কিভাবে প্রস্তুত করতে হয় এবার আমি আলোচনা করব। ব্যাটারিতে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ সৃষ্টির জন্য যে তরল ব্যবহার করা হয় তাকে ইলেকট্রোলাইট বলে। সাধারণত এটি সালফিউরিক অ্যাসিড ও পানি মিশ্রিত দ্রবণ। আমরা জানি ঘন সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 1.835, অ্যাসিড ও পানি মিশ্রণের অনুপাত 1.3 অনুপাতে করা হয়। এই অ্যাসিডের ক্ষয়কারক ধর্মের জন্য অত্যন্ত সতর্কতার সাথে নড়াচড়া করতে হয়। কারো যদি এটি ত্বকে লাগে তবে ত্বক পুড়ে বা ঝলসে যাবে এবং কাপড় নষ্ট হয়ে যাবে। কাজেই ইলেকট্রোলাইট প্রস্তুত করার সময় হ্যান্ড গ্লোভস, গগলস ও অ্যাপ্রন পরিধান করা উচিত। সাধারণত কাচের পাত্রে প্রথমে ইলেকট্রোলাইট প্রস্তুত করে নিতে হয়, তা হলো পানিতে অ্যাসিড থাকতে হবে। কোনো সময় অ্যাসিডে পানি ঢালা চলবে না, কারণ এতে গ্যাস ও তাপ উৎপন্ন হয়ে দুর্ঘটনার যথেষ্ট সম্ভাবনা থাকে। শিক্ষার্থী তোমরা ইলেকট্রোলাইট প্রস্তুতের সময় এই বিষয়টা খুবই খেয়াল করবে। অ্যাসিডে পানি ঢালা যাবে না, কিন্তু পানিতে অ্যাসিড ঢালতে হবে, এটা তোমরা একটু মনে রাখবে, কারণ এতে গ্যাস ও তাপ উৎপন্ন হয়ে দুর্ঘটনার যথেষ্ট সম্ভাবনা থাকে। ইলেকট্রোলাইট প্রস্তুতের জন্য সাধারণত পাতিত পানি, ডিস্টিল ওয়াটার ব্যবহার করা হয়। ইলেকট্রোলাইটের সঠিক আপেক্ষিক গুরুত্ব পাওয়ার জন্য প্রথমে পানিতে আস্তে আস্তে অ্যাসিড ঢালতে হবে এবং কাঠের অথবা কাঁচের পরিষ্কার একটি কাঠি দ্বারা নাড়তে হয়। দ্রবণ প্রস্তুতির সময় ইলেকট্রোলাইটের বেশ তাপ সৃষ্টি হয়, কাজে একে ঠান্ডা করে হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব মাপতে হয়। ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব 1.16 হওয়া বাঞ্ছনীয়। এইভাবেই ইলেকট্রোলাইট তৈরি করা হয়। তো শিক্ষার্থী এরপর আসছে 2.6 ড্রাই চার্জার ব্যাটারির গঠন। ড্রাই চার্জার, আমরা যে ড্রাই ব্যাটারিগুলো চার্জ করি, এটা একটা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আলোচনা করতেছি। উপরের সার্কিটে লক্ষ্য করে দেখা যায় যে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি পাশে দুটি ডায়োড এর মাধ্যমে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে একটু খেয়াল করে সার্কিটটা, এটা হচ্ছে 200 থেকে 230 ভোল্ট এসি সাপ্লাই, যা 50 হার্টজ, বাংলাদেশে আমাদের প্রচারিত। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের পাশে D1 এবং D2 দুটি ডায়োড ব্যবহার করা হয়েছে। এই ডায়োডের সাহায্যে একটা ফুল
ওয়েভ রেকটিফায়ার তৈরি করা হয়েছে। একটু দেখো সার্কিটের মধ্যে তোমরা, এর উক্ত পালসটি ডিসি ভোল্টেজে পজিটিভ পিক ভোল্টেজকে এসিআর এর গেটের ডায়োড ডি3 এর সাহায্যে প্রয়োগ করা হচ্ছে। এই যে আমরা দেখো স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে এসি কে কমাইলাম, কমায় ডায়োডের সাহায্যে যে আমরা ডিসি করলাম, ডিসি করে একটু খেয়াল করো এসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের গেট, এই যে গেট আছে যে কে, এই ক্যাথোড গেট, এটা অ্যানোড এটা ক্যাথোড, এই গেটে আমরা দেখো এই ডিসি পালসটা পাঠাবো R1 রেজিস্টারের মধ্যে দিয়ে D3 ডায়োড দিয়ে, দেখো D3 ডায়োডের মাধ্যমে এই গেটে আমরা প্রয়োগ করি, গেটে প্রয়োগ করা হয়, বারবার প্রয়োগ করা হয়, শুধুমাত্র পজিটিভ পিকটা প্রয়োগ করা হয়। পজিটিভের ক্ষেত্রে যখন প্রয়োগ করা হয় তখন এসিআর কন্ডাকশনে আসে, অর্থাৎ লাইন সংযুক্ত হয়, হয়ে এদিক দিয়ে লাইন যে ব্যাটারিতে লাইন চলে যায় এবং ব্যাটারি চার্জ হয়। তা আসো আমরা আবার বলি, এই ডায়োডের সাহায্যে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা হয়েছে। এর উক্ত পালসটি ডিসি ভোল্টেজের পজিটিভ পিক ভোল্টেজকে এসিআর এর গেট ডায়োড D3 এর সাহায্যে প্রয়োগ করা হচ্ছে। D3 এর মাধ্যমে গেট ভোল্টেজ কন্ট্রোল এবং রেগুলেট করা হচ্ছে। R1 গেট ভোল্টেজ বায়াস রেজিস্টার, তাই এসিআর এর গেটে পুনঃ এসি সাপ্লাইয়ের পজিটিভ পিক দেওয়া হলে এসিআর টিও পুনঃ কন্ডাক্টিং এর মাধ্যমে ব্যাটারিকে চার্জ করতে থাকে। যেহেতু ব্যাটারি ভোল্টেজের চেয়ে চার্জ ভোল্টেজ বেশি, তাই ব্যাটারির চার্জ বৃদ্ধি পাবে। এই যে আমাদের ব্যাটারিতে এখানে লাইন পাচ্ছে, ব্যাটারি থেকে চার্জিং ভোল্টেজ বেশি হয়, ব্যাটারি চার্জ বাড়তে থাকবে। যখন ব্যাটারি ডিসচার্জ হতে শুরু করবে তখন ক্যাথোড ভোল্টেজ, ক্যাথোড টু গেট ভোল্টেজের কম হওয়ার জন্য এসিআরটি অফ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করো, যখন ব্যাটারি ডিসচার্জ হতে শুরু করবে তখন ক্যাথোড ভোল্টেজ, ক্যাথোড টু গেট ভোল্টেজের মান কম হওয়ার জন্য এসিআরটা অফ হয়ে যাবে। আবার যখন ব্যাটারি ডিসচার্জ হতে শুরু করবে তখন ক্যাথোড ভোল্টেজ, ক্যাথোড টু গেট ভোল্টেজ অর্থাৎ এই যে ভিজিকে বেশি হওয়ার ফলে পুনরায় চার্জ শুরু করবে। এইভাবে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে এই সার্কিটটি কাজ করে থাকে। আশা করি তোমরা ড্রাই চার্জিং ব্যাটারির গঠন আলোচনা বুঝতে পেরেছো। এরপর শিক্ষার্থী, সালফেটেড ব্যাটারির চার্জিং পদ্ধতি। কোনো ব্যাটারি ডিসচার্জ অবস্থায় ফেলে রাখলে বা সম্পূর্ণভাবে চার্জ অবস্থায় ফেলে রাখলে প্লেটগুলোতে লিড সালফেট জমা হয়, এতে ব্যাটারির ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন ব্যাহত হয় এবং ব্যাটারিতে ক্যাপাসিটি হ্রাস পেতে থাকে। এই যে একটু খেয়াল করো, এই চিত্রের মধ্যে চার্জিং প্রসেস বা চার্জিং পদ্ধতি দেখানো হয়েছে। এটা হচ্ছে সালফেটেড ব্যাটারি, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, এটা হচ্ছে পজিটিভ প্লেট। নেগেটিভ প্লেট এবং পজিটিভ প্লেটের মধ্যে যে চার্জিং প্রসেস এখানে দেখানো হয়েছে। তো আমাদের যে সালফেশন জমা হয়, সালফেশন জমার বেশ কয়েকটা কারণ আছে, এই কারণগুলো তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে আন্ডার চার্জিং থাকলে, 2 হচ্ছে সম্পূর্ণভাবে ডিসচার্জ হলে, 3 ইলেকট্রোলাইটের পরিমাণ কম হলে, 4 অ্যাসিড সংযোগ করা হলে, 5 আপেক্ষিক গুরুত্ব বেশি হলে, 6 উচ্চ তাপমাত্রা হলে। শিক্ষার্থী, সালফেশন দূর করার কিছু উপায় আছে, তাহলে এখান থেকে আমরা জানতে পারবো কিভাবে সালফেশন দূর করা যায়। এই প্রসেসগুলা অবলম্বন করলে, বিপরীত প্রসেস অবলম্বন করলে সালফেশন দূর করা যায়, আর এই প্রসেসগুলো থাকলে সালফেশন জমা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 2.8 একাধিক ব্যাটারিকে একসাথে চার্জিং করার পদ্ধতি। একাধিক ব্যাটারিকে একসাথে চার্জ করা যায় দুভাবে। একটি উপায় হলো কনস্ট্যান্ট কারেন্ট বা ধীর চার্জিং পদ্ধতি। চার্জ করা হলে ব্যাটারিগুলোকে সিরিজে সংযোগ করতে হয়, আর যদিও ব্যাটারিগুলোর ক্ষমতা এবং চার্জিং হার অসমান হয়। দ্বিতীয় উপায় হলো কনস্ট্যান্ট ভোল্টেজ বা দ্রুত চার্জিং পদ্ধতিতে চার্জ করা হলে ব্যাটারিগুলোকে প্যারালালে সংযোগ করতে হয়, যদিও ব্যাটারিগুলোর ভোল্টেজ ক্ষমতা এবং চার্জিং হার অসমান হয়, তবে ব্যাটারিগুলোকে একত্রে চার্জ করা যায় না। এরপর শিক্ষার্থী, এই অধ্যায় থেকে তোমাদের একটা গাণিতিক সমস্যা আলোচনা করতেছি। গাণিতিক সমস্যা 1। তো গাণিতিক সমস্যাটা আমি একটু পড়ে তোমাদের শোনাই। সিরিজে সংযোগকৃত 60টি সেলের, খেয়াল করে 60টা সেল, একটা ব্যাটারিকে 210 ভোল্ট ডিসি সরবরাহতে চার্জ করতে হয়। প্রতিটি সেলের ডিসচার্জ ইএমএফ হচ্ছে 1.8 ভোল্ট ডিসচার্জ ইএমএফ, খেয়াল করো, এবং চার্জ ইএমএফ হচ্ছে 2.8 ভোল্ট। প্রতিটি সেলের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.01 ওহম। সার্কিটের সাথে 19.4 ওহম এর একটি বহিস্থ রোধ সিরিজে সংযোগ করা হলে প্রারম্ভিক ও শেষ চার্জিং কারেন্টের মান নির্ণয় করো। তো সমাধানে আমরা আসি। ডিসচার্জ ইএমএফ, খেয়াল করো, আমাদের প্রতিটি সেলের ক্ষেত্রে ডিসচার্জ ইএমএফ হচ্ছে 1.8। তাহলে আমাদের সেল হচ্ছে 60টি,
তাহলে মোট ডিসচার্জ ইএমএফ কত হবে? মোট সেলকে প্রতিটি সেলের ডিসচার্জ ইএমএফ দিয়ে গুণ করলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 1.8 ভোল্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমাদের ব্যাটারিকে চার্জ করতেছি 210 ভোল্ট দিয়ে, তাহলে অবশিষ্ট ভোল্টেজ কত থাকে? 210 থেকে আমাদের ডিসচার্জ ইএমএফ যদি বাদ দেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে ক্যালকুলেশন করলে 1.102 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট ভোল্টেজ। তো অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স একটু খেয়াল করো, প্রত্যেকটা সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে 0.01 আর মোট সেল হচ্ছে 60। তাহলে এখানে আমরা যদি টোটাল করি তাহলে গুণ করলে হচ্ছে তার মান আসে 0.6 ওহম। তো শিক্ষার্থী খেয়াল করো, এটা চার্জের শুরুতেই, তো চার্জের শুরুতে আমাদের মোট অবশিষ্ট ভোল্টেজ হচ্ছে 102 আর এখানে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে 0.6 আর আমাদের সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত আছে রেজিস্ট্যান্স 19.4। তাহলে আমরা যদি চার্জিং কারেন্ট বের করি তাহলে অবশিষ্ট ভোল্টেজকে মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে চার্জিং কারেন্টের মান পাবো। অবশিষ্ট ভোল্টেজ হচ্ছে 102 আর মোট রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স এবং অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স এই যোগ করলাম, যোগ করে দিয়ে আসতেছে 20। ক্যালকুলেশন করলে এখানে মান আসে 5.1, এটা একক হবে এম্পিয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। প্রারম্ভিক চার্জিং কারেন্ট অথবা শুরুতে যে চার্জিং কারেন্ট সেটা মান হচ্ছে 1.1 এম্পিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে খ, চার্জড ইএমএফ অর্থাৎ চার্জিত অবস্থায় আমাদের ইএমএফ প্রত্যেকটা সেলে হচ্ছে 2.8। তো মোট ইএমএফ কত হবে? মোট সেল হচ্ছে 60। এখানে ক্যালকুলেশন করলে গুণ করলে আমরা পাচ্ছি, ক্যালকুলেশন করে দাঁড়ায় 168 ভোল্ট। তাহলে সে চার্জিং কারেন্ট কত হবে? খেয়াল করো, আমাদের চার্জিং ভোল্টেজ থেকে যদি চার্জ ইএমএফ বিয়োগ করি তাহলে অবশিষ্ট ভোল্টেজ থাকতেছে 42 আর মোট রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স এবং সিরিজের সংযুক্ত রেজিস্ট্যান্স যোগ করলে আছে 20। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ভাগ করে তাহলে দাঁড়াচ্ছে 2.1 এম্পিয়ার। এটা হচ্ছে শেষ চার্জিং কারেন্ট, চার্জ শেষ হওয়ার সময় আমাদের কারেন্ট। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা গাণিতিক সমস্যা বুঝতে পেরেছো। তোমাদের শিক্ষার্থী হোমওয়ার্ক, আমি 6টি হোমওয়ার্ক তোমাদের তুলে ধরেছি। ব্যাটারি চার্জিং পদ্ধতি কি এবং কত প্রকার ও কি কি তারা তোমরা আলোচনা করবে। 2 নম্বর হচ্ছে এসি সোর্স থেকে ব্যাটারি চার্জিং পদ্ধতি বর্ণনা করতে কিভাবে বর্ণনা করবে। আমি আবারও বলছি, এসি সোর্স থেকে ব্যাটারি চার্জিং পদ্ধতিটা তোমরা বর্ণনা করবে। 3 হচ্ছে সোলো চার্জিং পদ্ধতি কি এবং সোলো চার্জিং পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করবে। 4 হচ্ছে কুইক চার্জিং পদ্ধতি কি এবং কুইক চার্জিং পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করবে। 5 ড্রাই চার্জার ব্যাটারি গঠন প্রণালী লিখবে। 6 ব্যাটারি চার্জিং সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমি বইয়ের মধ্যে আছে, একটা আলোচনা করেছি, এর আলোকে যতগুলো আছে তোমরা এই গাণিতিক সমস্যাগুলো তুলে ধরবে। তো শিক্ষার্থী, আগামী ক্লাস তোমাদের অধ্যায় 3 যার নাম হচ্ছে ব্যাটারি টেস্টিং এবং দক্ষতা, এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তো এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করুন। তো সবাইকে ধন্যবাদ শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটি সুন্দরভাবে দেখেছো। তোমাদের যত ধরনের প্রশ্ন থাকবে তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদেরকে কমেন্টের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে। তো বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, পড়াশোনা কন্টিনিউ করো, এই আশাবাদ তোমাদের কাছে রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।